যেখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে যাবে সেখানে সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আছে। কনস্টিটিউশনের সংবিধানের দায়িত্ব যে সেইখানে গভর্নমেন্টকে তোমাকে ডিসমিস করতে হবে হবে কিন্তু এই ক্ষেত্রে তো ফেলার একেবারে আপনার কর্তব্য ছিল, সেই কর্তব্য তো আপনি পালন করেন নাই। 14ই আগস্ট রাতে কেন পুলিশ ঘটনাস্থল থেকে পালালো, ঘটনাস্থল থেকে পালালো, এটা আমার কথা না, সুপ্রিম কোর্টের কথা। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তারা লিখিতভাবে বলেছে যে এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, এখানে রুল অফ ল নেই, এখানে রুলার্স ল আছে। তখন ক্যালকাটা তখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছিল যে এইটাকে ডিলিট করা হোক, কিন্তু চিফ জাস্টিস এটা ডিলিট করেনি। রাজীব কুমার সে এক সময় আসামি ছিল, তো সেই সময় তার বাড়িতে পুলিশ সিবিআই তার বাড়িতে হয় জিজ্ঞাসাবাদের জন্যই হোক বা তাকে অ্যারেস্ট করার জন্য, সেটা আমরা জানি না, সেইখানে গিয়েছিল। সেইখানে সেইখানে সিবিআই কে এই ক্যালকাটা পুলিশ মেরেছিল এবং তার পরের দিন উল্টো মমতা ব্যানার্জি ধর্নায় বসে গেল। সে জানে কিভাবে এটা ঠেকাতে হবে। সেদিনও তো ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন হয়ে গেল। যে তাহলে এই রাজ্যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্গানাইজেশন, তাও একটা মানে পৃথিবী বিখ্যাত অর্গানাইজেশন, তারা একটা কাজ করতে গিয়েছে, সেইখানে তাদের মার হয়, তাহলে তো কনস্টিটিউশন থাকে না। সেদিন আমরা ভেবেছিলাম, আমরাই তো রাত্রে ভেবেছিলাম তাহলে তো আজকে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেদিন আমাদের এখানে কোনো সংবিধান নেই। এবং তার বাড়িতে এমনকি সেখানকার যে এখানকার যে সিবিআই হেড ছিল এখানে, তার বাড়িতে গিয়ে পুলিশ চারিদিকে ঘেরাও করেছিল এবং বাড়িতে যে নক করা হয়েছে, তারা বারবার করে টেলিফোন করছে মানে দিল্লিতে। সেদিনও উচিত ছিল, সেদিনও প্রেসিডেন্টস রুল করা উচিত ছিল। আমি যদি বলি পশ্চিমবঙ্গ কোথায় গরিব, তো টাকার পাহাড় এখানে। কালো টাকা কি সাদা টাকা সে তো বুঝে ভরা আইনের ব্যাপার আছে। সে যদি বলে যে না আমার টাকা আমি এবার ট্যাক্স দেবো, ওর লেগে যাবে, মানে হাস্যস্কর ব্যাপার। অনুব্রতর লটারি লেগে যায়। হ্যাঁ, তারপরে আসছে আর একটা কথা, অনুব্রতের মেয়ের নামে যত টাকা, তার স্ত্রীর নামে যত টাকা, এত টাকা তোমাদের রয়েছে, এরপরেও তোমরা বলো যে তোমরা কিছু করি নাই। বাহ, চমৎকার। কি বলছেন 4 দিন ট্রায়াল হয়ে গেল, সঞ্জয়কে রীতিমতো জেরা হচ্ছে, সব সাক্ষ্য হচ্ছে, নির্যাতিতার পরিবার থেকেও সাক্ষ্য হচ্ছে, বলছি আলটিমেট কি হলো? আলটিমেট কি হলো না, কিন্তু অন্য অন্য সে বিষয়ে তো আমরা কিছুটা আলোচনা করেছি, তবু বলা হচ্ছে কি যে সঞ্জয় কিন্তু চার্জশিট যেদিন ফাইল করা হয় সেদিন কোনো কিছু বলেনি, কিন্তু চার্জ ফ্রেম যেদিন করা হয় সেই দিনই বললো যে সরকার করাচ্ছে, আমার ডিপার্টমেন্ট করাচ্ছে, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই দিন যেদিন চার্জশিট ফাইল করলো সেদিন সিবিআই কি বলেছে যে সঞ্জয় কোনো ষড়যন্ত্র প্ররোচনার শিকার হয়েছিল কিনা তাও তদন্তের আওতায় রয়েছে বলে সিবিআই আইনজীবীরা দাবি করেছেন। তার মানেটা যে সেও কিন্তু কোন চক্রান্তের, সে সিবিআই বলেছে। অতএব আমি যদি বলি এ তো অসম্ভব ধূর্ত ছেলে, ও যদি মিথ্যে কথাও বলে থাকে কিন্তু কথাটা তো একসঙ্গে মিলে যাচ্ছে, তো তাহলে কি হবে? দুটোর সঙ্গে তো আমরা যদি এই ও যা বলেছে যেদিন চার্জশিট ফাইল করা হয়েছে যেদিন যা বলেছে, আর সুপ্রিম যেটা সিবিআই বলেছে যেদিন চার্জ ফাইল করেছে যে কথা বলেছে, তো একরকম কথা। সঞ্জয় কেসে কার্যত আরজি কর কাণ্ডে যা বলছেন উপেন বিশ্বাস যে সরকার রীতিমতো পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ সরকার পড়ে যাওয়াই দরকার ছিল। কারণ কেন, আরজি করের কাণ্ডে যা বিস্ফোরক ঘটনা ঘটেছে তাতে সরকার থাকার কোনো ন্যূনতম অধিকার ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন
প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস কথা বলবো স্যারের সাথে। স্যার, কেন সরকার পড়ে যাওয়ার কথা বলছেন? এত বড় একটা গভর্নমেন্ট ঝট করে কি পড়ে যাওয়ার কথা? এখানে কথাটা হচ্ছে যে সরকার যদি ল অ্যান্ড অর্ডার যদি ভেঙে যায়, আইন এবং শৃঙ্খলা যদি না থাকে, তাহলে বড় সরকার হোক আর ছোট সরকার হোক আর যাই হোক তা হোক, তার মধ্যে তো কোনো প্রশ্ন ওঠে না। তো এখানে জিনিসটা ভালো করে বুঝতে হবে যে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে তো আমি সেই দিনের কথা বলছি, 9 তারিখে। 9 তারিখে তো সবাই হই হুল্লোড় করে নাই, পরের দিন, এবং সেই 2-1 দিন ধরে তারা আন্দোলন করছে করছে। তো তাহলে সেইটা একটা সারা ভারতবর্ষের, মানে এমনকি সুপ্রিম কোর্ট বলেছেন কি যে আমাদের আমাদের অন্তরত্ত্বা সারা সারা আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের সব ভারতবাসী এবং কনস্টিটিউশনের সংবিধানের কে আঘাত লেগেছে, তার মানে এমন বড় কথা, এবং পৃথিবীর তো অন্য জায়গায় গিয়েছে। অতএব যে এইটা একটা ছোট জিনিস, এই কথাটা তার কোনো প্রমাণ মানে ব্যাপার শুধু যে এই পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের না, ভারতবর্ষের বাইরে, অতএব সেই নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, 1 নম্বর। 2 নম্বর, 14 তারিখে রাত্রে, সেই কথাই বলছে সুপ্রিম কোর্ট, 14 তারিখে রাত্রে এই যে সমস্ত যারা ওখানে লন্ডভন্ড করলো, এবং তারা এসে এমনকি ডাক্তারদেরও মার দিয়েছে, মহিলাদেরও মার দিয়েছে, এবং পুলিশ পালিয়েছে। আমি একেবারে পড়ে শোনাচ্ছি, বলছে কি 14 আগস্ট রাতে কেন পুলিশ ঘটনাস্থল থেকে পালালো, এটা আমার কথা না, সুপ্রিম কোর্টের কথা। ইংরেজিতে যেটা বলেছে সেটা বাংলায় বলা হচ্ছে, তার ইংরেজি বলে হোয়ার ইজ দ্য পুলিশ। এবং সেখানে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের উকিল কপিল সিব্বল কোনো সদুত্তর দিতে পারেনি। প্রথম বলেছিল যে এটা যেহেতু এটা অনেক লোক, তখন বলছে অনেক লোক হলেই তো আইবির জানা উচিত ছিল, এটা যদি 1-2 জনের একটা ব্যাপার থাকতো তাহলে ওখানে কিন্তু কোনো প্রশ্ন ওরা দিতে পারেনি। এবং পরবর্তীকালে ক্যালকাটা পুলিশও স্বীকার করেছে, ক্যালকাটা পুলিশ কমিশনারও স্বীকার করেছে এই কাজটা আমরা ফেল করে গেছি। তো তাহলে বলছে পুলিশ পালালো কেন, 1 নম্বর, তার সেইটা হচ্ছে মস্ত বড় কথা। এবং তারপরে কি করলো, তাহলে সুপ্রিম কোর্ট সেই দিনই 20 তারিখেই বুঝলো তো ওখানে কোনো আরো কিছু হবে। ওই দিন সিন অফ ক্রাইম, ঘটনাস্থল নষ্ট করার চেষ্টা করেছে, পারেনি। উল্টো যে ফ্লোরে যাওয়ার কথা, মানে তার মানে ওরা যে ইংরেজিটা ভুল করে ফেলেছে, যাই হোক 4 তলা চলে গেছে, তো সেটা পারে নাই। তো আর এর পরে আবার হতে পারে ওরকম, ওখানে কোন রকম সিকিউর ল অ্যান্ড অর্ডার বলে কিছু ওখানে নেই। আর একটা মানতে হবে যে এই যে লোকটা যদি করে থাকে, সে তো এই সরকারের লোক, এই সরকারের লোকই, সেই তো আইন ভেঙেছে, মানে এই যদি সে এই কাজটা করে থাকে। সেই জন্য কি করলো, যেদিন হিয়ারিং হলো, মানে প্রথম মনিটরিং হলো, সেই দিনই এই আর্গুমেন্ট করার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বললেন সিআইএসএফ ওখানে পোস্ট করতে হবে ইমিডিয়েটলি। তার মানে কি ল অ্যান্ড অর্ডার নেই? অতএব যেখানে ল অ্যান্ড অর্ডার ভেঙে যাবে সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আছে, কনস্টিটিউশনের, সংবিধানের দায়িত্ব যে সেইখানে গভর্নমেন্টকে তোমাকে ডিসমিস করতে হবে। এখন যেহেতু আমি বিজেপি, আমার ঠিক করে ফেলেছি যে আমরা ইন্দিরা গান্ধীর মতো করব না, এবং অনেকটা এমনকি আরএসএস এর যিনি মোহন ভাগবত, উনিও ওই দক্ষিণবঙ্গে কি বলে সাউথ ইন্ডিয়াতে কোনো একটা ফাংশনে বলেছিলেন যে আমরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দিতে আমরা চাই না। কিন্তু আপনি ফেলবেন কেন? কথা নাই বার্তা নাই বললে ফেলতে হবে, কিন্তু এই ক্ষেত্রে তো ফেলার একেবারে আপনার কর্তব্য ছিল।
সেই কর্তব্য তো আপনি পালন করেন নাই। আমি বলছি একটা শুধুমাত্র হসপিটালে এই ধরনের ভ্যান্ডালিজমকে কেন্দ্র করে কি সরকার সত্যিই ফেলা যায়? খালি ভ্যান্ডালিজমের কথাটা হচ্ছে না, শুধু ভ্যান্ডালিজমের কথা হচ্ছে না, যে এইখানে যে যে ঘটনা ঘটেছে সেটা আমাদের সংবিধানকে আঘাত করেছে, আমাদের সব মানুষকে, আমাদের অন্তরাত্মাকে আঘাত করেছে। ওটা এটা একটা সাধারণ ঘটনা ঘটেনি। এবং আরো সেখান থেকে কি হলো, পুলিশ পালিয়ে গেল, সে তো সুপ্রিম কোর্ট নিজে বলছে। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ প্রশাসন এখানে যথেষ্ট ভালো কাজ করছেন। না, উনি তো বললেন, উনি তো পুলিশ মন্ত্রী বলবেনই। না না না, পরিবার ছাড়ে তো, ও পুলিশের কাজ করতে গেলে পরিবার ছাড়তে হয়। আমরা তো পুলিশের কাজ করেছি রে বাবা, পুলিশের কাজ করতে গেলে না কোনো কিছু করতে। এইবার একটা বলি, একবার দুর্গাপুজোর সময় আমি আসানসোলে, তখন আমি অ্যাডিশনাল এসপি, তখন আমি কোনো দিনও আমার শ্বশুর বাড়িতে ওই পুজোর সময় যাই। তখন আমি আমার আইজি কে বললাম কি যে স্যার আমি কদিন জন্য 2-3 জন একটু আলিপুর বিলাসপুর যাবো শ্বশুর বাড়ি। তখন কি বললো যে কোথায় যাবা? শ্বশুর বাড়ি। কি জন্য? বলে পুজোর জন্য। ও, দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। আমি তোমাকে একটা নতুন জিপ পাঠাচ্ছি, ওপেন জিপ। এই হলো তোমার রিওয়ার্ড, তোমার কোথাও যেতে পারবে না। ওই জিপে করে তুমি প্রত্যেক দিন সারা রাত ধরে তুমি প্রত্যেকটা যেখানে যেখানে পুজো হচ্ছে সেইখানে তো ঘুরবে, যাতে কোনো আইন শৃঙ্খলা, ওখানে আইন শৃঙ্খলা খুব খারাপ, প্রত্যেক দিনই একটা করে মানুষ মরে, যেন কেউ একটা মানুষের যেন ওদিন এই পুজো যতদিন আছে খুন না হয়। যদি এই তদন্তেতে পারদিওয়ালা, জাস্টিস পারদিওয়ালা কি বলেছেন, যে এমনই তদন্ত তারা করেছে যে এইরকম মানে এই ক্যালকাটা বলে কলিকাতা পুলিশ এই যেভাবে তদন্ত করেছে, আমি আমার 30 বছরের অভিজ্ঞতায় এইরকম তদন্ত আমি আজ পর্যন্ত দেখিনি। তো মাথা, এ তো একেবারে মাথা হেট হয়ে যাওয়া উচিত। এবং আমি বলি কি, এইরকম যদি মানে অ্যাডভার্স রিমার্ক বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাডভার্স রিমার্ক, মানে বাজে, এরকম যদি কোনো অফিসারের বিরুদ্ধে হয় তখন সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করতে হয় এবং তার তার যথাযথ যে মানে সরকারি নিয়ম অনুযায়ী তার কতগুলো ব্যাপার আছে তাকে করতে হয়, প্রথম হচ্ছে সাসপেন্ড করতে হবে তাকে। তোমরা করেছো? তোমাকে এইরকম একটা কথা কেউ যদি মানে তাও সুপ্রিম কোর্টে বলা হচ্ছে, মাইন্ড ইউ, তাও সুপ্রিম কোর্টে বলা হচ্ছে যে এইরকম তদন্ত, এত বড় খারাপ তদন্ত আমরা কোনদিন দেখিনি। তাহলে আমি চিফ মিনিস্টার হয়েছি, হয়তো আমি যদি বলি যে আমার পুলিশ ভালো, সে ভালো ভালো কি মন্দ চিফ চিফ মানে চিফ চিফ জাস্টিস কি বললো বা সুপ্রিম কোর্ট কি বললো তাতে তাতে কিছু আসে যায় না। স্যার একই সাথে আমি বলছি রীতিমতো আমাদের পশ্চিমবঙ্গে টাকার পাহাড়, কালো টাকার লটারি কেলেঙ্কারি, ডিয়ার লটারি, কি বলবেন? ওই আমরা তো বড় টাকার এখানে, এখানে তো টাকা টাকা সবসময় ধরা পড়ছে। ক্যালকাটা পুলিশও অনেকবার 5 লক্ষ 10 লক্ষ 8 লক্ষ টাকা তারা উদ্ধার করেছে। আর তো না, আর তো এডিও কোটি কোটি ধরছে। আর আমাদের যে যে হচ্ছে তৃণমূলের সেক্রেটারি জেনারেল ছিল এবং অনেক দিন ধরে সে মন্ত্রী ছিল, তার 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 সেই সময় কত টাকা ধরলো, সে টাকার পাহাড়। অর্থাৎ আমি যদি বলি পশ্চিমবঙ্গ কোথায় গরিব, তো টাকার পাহাড় এখানে। কালো টাকা কি সাদা টাকা সে তো বুঝে ভরা আইনের ব্যাপার আছে। সে যদি বলে যে না আমার টাকা আমি এবার ট্যাক্স দেবো, বিশ্বাস মানে দেখুন, আমার যে আমি রিকনস্ট্রাকশন যেটা করেছি তাতে আমি আগেও বলেছি যে ওখানে যেরকম ওই বীরভূমের বেলায় যে ওখানে কেষ্টর কথা বলা হতো, এখন বলা হয় কিনা আমি জানি না, যে ওখানে কোনো একটা পাতাও নড়ে না যদি কেষ্টর যদি কোনো কথা না হয়। তেমনি ওই এই হসপিটালে, আরজিকর হসপিটালে, সেখানে এই
সন্দীপের কথা ছাড়া কোনো কিছুই হতো না। অতএব সে যে এই চক্রান্তের মধ্যে আছে, খুব মানে খুবই সাধারণভাবেই বলা যেতে পারে। এবং সিবিআই কিন্তু কোর্টে বলেছে যে তারা, আমরা দুজনকেই দেখছি যে এই দুজন এর মধ্যে আছে কিনা তাও আমরা তদন্ত করছি, এবং তারা খুব তাড়াতাড়ি হয়তো এই যে এ যে আসামি, মানে এর এর ট্রায়াল শুরু হয়েছে, এই দুজনও হতে পারে যারা মানে সিবিআইয়ের যে উকিল সে নিজে কোর্টের মধ্যে বলছে, দাবি করছে যে আমরা শুধু এইখানে শেষ করছি না, এবং এই দুজনে তারা তো তথ্য লোপাট করেছে, কিন্তু এর মধ্যেও তারা থাকতে পারে, এই খুন এবং ধর্ষণের মধ্যেও তারা থাকতে পারে। কিন্তু ধরেই রাখা হবে, উনি জানতেন যে যেহেতু ঘটনার যে ঘটনাক্রম যেভাবে চলেছে, তারপরে উনি নিজেই বলছেন যে আমি সে প্রথম থেকেই টেলিফোন করে যাচ্ছি ওরা কি করছে কি না হচ্ছে। অতএব আর একটা কথা, যদি কিছু এরকম ঘটনা হয়, সেই ঘটনায় যদি আমি ধরি সিপি হই, তাহলে আমার দায়বদ্ধতা নিতে হবে না? তেমনি যিনি সিএম, তিনি পুলিশ মন্ত্রী, তার তো ঘটনা উনি করেছেন কি না করেছেন সেটা সম্পূর্ণ অবান্তর আমি বলে মনে করি। কিন্তু সিএম হিসাবে তার তো দায়বদ্ধতা, মানুষের কাছে আমি অ্যাকাউন্টেবল। আপনি একুশটে কথা ছেড়ে দিন, আপনি ঘটনা ধরেন। আপনি আগে এরকম ঘটনা ঘটলো কেন, তার জন্য তো আমি সরি কি বলতে হয়, সেটাই বলতে হয়। যখন যুদ্ধ হয় না, নিশ্চয়ই, বিকজ হি ইজ এ লিডার। এইটা তো মস্ত বড় না। আমরা যদি পশ্চিমবঙ্গে আমাকে বোঝাতে হয় যে আমি যদি ইলেকশনে হয়ে আমি এখানে মন্ত্রী হয়েছি, আমি মানুষের কাছে কিছু বলবো না, বা মানুষের কাছে আমি দায়বদ্ধ নাই, যা দায়বদ্ধ হওয়া দরকার আমার কাছে, যদি আমাদের যুদ্ধে আমি যদি যুদ্ধে হারি, তাহলে যিনি হচ্ছেন ক্যাপ্টেন, যিনি হচ্ছেন সেই বলে যে আই এম রেসপন্সিবল, আমি রেসপন্সিবল। এটা বলতেই গণতন্ত্রের ইনি যিনি চিফ মিনিস্টার, বৈশালী গণতন্ত্রের তেমনি যিনি শাসক, তিনি জানতে পারলেন কি, খালি শুনলেন, মানে কোন রকম কোনো কেউ এসে ওনাকে করে নাই, কমপ্লেন করে নাই যে এরকম হয়েছে সেরকম হয়েছে, কিন্তু উনি জানতে পারলেন, মানে বোধহয় ইন্টেলিজেন্স রিপোর্ট উনি পেয়েছিলেন যে তার রাজ্যে এই না ঘটনা, কি ঘটনা, যে সেই তার রাজ্যে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে তার বলা হচ্ছে যে তার রাজ্যে এমন ঘটনা ঘটেছে যেখানে হিউম্যান রাইটস, মানবাধিকার খণ্ডন হয়েছে কি না, এইরকম তর্ক বিতর্ক হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি কোনো কথা না বলে বলল আমি পদে থাকছি না। তিনি রিজাইন করে সাধারণ একজন কৃষক হিসাবে তার শেষ জীবন তিনি অতিবাহিত করলেন। এইটাই হচ্ছে আমাদের পরম। দেখুন, ইতিহাস কি জানেন কিনা যে সেটা কথা না, কিন্তু সেইটাই আমাদের ইতিহাস। উনি কি করবেন না করবেন, তারপরে প্রিন্সিপালস অফ, মানে 7 প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ, যে আপনি মানুষের কাছে লুকাতেও পারবেন না, এইটা আপনাকে জবাবদিহি করতে হবে মানুষের কাছে।